দেখেন আজকে মোটামুটি আমরা হচ্ছে কমিউনিকেশন প্লাস সিগন্যালের যে টুকটাক জিনিসপত্রগুলো লাগে সেগুলো নিয়ে একটু আলোচনা করব, বা একটু বলে দিব যে কোন কোনগুলো একটু দেখতে পারেন বা ম্যাথ গুলো ইম্পর্টেন্ট। তো দেখেন, শুরুতে কয়েকটা কনফিউশনের জায়গা বলে দিই, যে জায়গাগুলো একটু আমাদের নোটিস করা দরকার পড়ার ক্ষেত্রে, যখন হচ্ছে আমরা পড়বো বা ম্যাথ ট্যাথ করবো। সেটা হচ্ছে শুরুর দিকে দেখেন কমিউনিকেশনের কিন্তু আমাদের যে শুরুর মানে এক কথায় অ্যামপ্লিচিউড মডুলেশনের যে শুরুর সূত্রগুলো আছে এগুলো মোটামুটি সবাই আমরা জানি। যেই কয়েকটা জিনিস একটু ইম্পর্টেন্ট বা মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, যে আমাদের বেশিরভাগ সিগন্যাল হচ্ছে সাইনোসয়েডাল, মানে আমরা অ্যামপ্লিচিউড মডুলেশনের ক্ষেত্রে যেসব বেশিরভাগ ক্ষেত্রে সিগন্যাল আমরা আলোচনা করি বা পড়ি, এর বেশিরভাগই হচ্ছে সাইনোসয়েডাল। তাই আমরা যেসব সূত্র ডিরেক্ট মুখস্থ করে রাখি এর বেশিরভাগই কিন্তু সাইনোসয়েডালের জন্য সত্য। কিন্তু অনেক সময় কিন্তু আমাদের সিগন্যাল সাইনোসয়েডাল না দিয়ে এরকম স্কোয়ার ওয়েভ অথবা ট্রায়াঙ্গুলার ওয়েভ দিয়ে দিতে পারে, তো তখন কিন্তু সূত্র আলাদা হয়ে যাবে, সেটা একটু খেয়াল রাখতে হবে। তো দেখেন, যদি সাইনোসয়েডাল হয় তাহলে আমরা জানি সাইনোসয়েডালের সিগন্যালের যে পাওয়ার সেটা হয় হচ্ছে AM/√2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর। জিনিসটা আসলে কি হচ্ছে, এক মিনিট। মনে করেন আমরা যে কোনো কিছু পাওয়ার বলতে বা এভারেজ পাওয়ার বলতে কি বুঝি? পি মানে হচ্ছে VRMS স্কোয়ার ডিভাইডেড বাই আর, মানে কোন একটা রেজিস্টরের পাওয়ার যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করতে চাই সেটা। এখন এই রেজিস্টরের মান যদি 1 ওহম হয় তাহলে অবশ্যই পাওয়ারের ভ্যালু কত হয়ে যাবে? VRMS এর স্কোয়ার। তো সাইনোসয়েডাল যে কোনো ভ্যালু এগুলা কিন্তু সবাই আরএমএস ভ্যালু বের করা দেখে থাকবেন বা মনেও থাকার কথা। সাইনোসয়েডালের ক্ষেত্রে এই আরএমএস ভ্যালু হয় হচ্ছে, এর পিক ভ্যালু যদি হয় ভিএম কথার কথা, তাহলে এই আরএমএস ভ্যালু হয় হচ্ছে VM/√2। ফলে এই পাওয়ার যেটা সেটা দাঁড়ায় হচ্ছে VM²/2। কিন্তু একটা স্কোয়ার ওয়েভ যদি থাকে, ধরেন আমাদের একটা ওয়েভ দিল এরকম, মানে সিগন্যাল যদি সাইনোসয়েডাল না হয় এইরকম হয়, তাহলে তার আরএমএস ভ্যালু কিন্তু এরকম হয় না। তার আরএমএস ভ্যালু কত হয়? তার আরএমএস ভ্যালু কিন্তু ভিএম এর সমান হয়। তাহলে দেখা যাবে যে তখনকার যে সিগন্যালের পাওয়ার সেটা কিন্তু শুধু VM² হবে। ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে এটা হয় হচ্ছে VM/√3। তো সেটাই এখানে বলা আছে বা দেখানো আছে যে এক একটা সিগন্যালের পাওয়ার আসলে এক এক রকম। তাহলে ফিক্সড কোন জিনিসটা আমরা মনে রাখবো? ফিক্সড মনে রাখবো আমাদের যে ডাবল সাইড ব্যান্ড পাওয়ারের কথা বলবে, এই ডাবল সাইড ব্যান্ড পাওয়ার হচ্ছে মেসেজ পাওয়ারের অর্ধেক। মেসেজ পাওয়ার কোনটা? এই যে সাইনোসয়েডালের যে পাওয়ারটা লিখলাম বা স্কোয়ার ওয়েভের জন্য যে পাওয়ারটা লিখলাম এটা হচ্ছে মেসেজ পাওয়ার। আর আমাদের যে ডাবল সাইড ব্যান্ড পাওয়ার এটা হচ্ছে মেসেজ পাওয়ারের অর্ধেক। তাহলে সাইনোসয়েডালের জন্য এই ডাবল সাইড ব্যান্ড পাওয়ারটা কত? AM²/4। কারণ দেখেন সাইনোসয়েডালের মেসেজের পাওয়ার হচ্ছে VM²/2, মানে যে যদি ভিএম হয় আর AM হলে AM, তাহলে AM²/2, তাহলে একে 2 দ্বারা ভাগ করলে কত হবে? AM²/4। সেটাই কিন্তু এই যে এখানে দেখানো আছে। আবার স্কোয়ার ওয়েভের জন্য দেখলাম মেসেজ পাওয়ার হচ্ছে AM², তাহলে অর্ধেক হলে যে 2 দ্বারা ভাগ। ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে বললাম যে ভোল্টেজ হচ্ছে AM/√3, ওইটাকে যদি স্কোয়ার করেন তাহলে AM²/3, আর 2 দ্বারা ভাগ করে দিলে হবে 6। এইটা হচ্ছে কিন্তু এক একটা সিগন্যালের জন্য পাওয়ারের ক্ষেত্রে সূত্র। ফাইনালি মানগুলো যদি বসাই তাহলে এফিসিয়েন্সির জন্য দেখেন সাইনোসয়েডালের এই এফিসিয়েন্সি কিন্তু আমরা সবাই মুখস্থ করে রেখে দিছি এবং ইউজও করি। তাহলে এই সূত্রটা কিন্তু শুধুমাত্র সাইনোসয়েডালের জন্য। স্কোয়ার ওয়েভের জন্য কিন্তু আমাকে যে এটা যেরকম মুখস্থ রাখছিলাম, জাস্ট এইটার জায়গায় আমাকে এইটা মুখস্থ রেখে মান বসাতে হবে এবং অ্যান্সার করতে হবে। একইভাবে ট্রায়াঙ্গুলার যদি হয় তাহলে আমাকে কিন্তু এই সূত্রটা ইউজ করতে হবে। যেমন মাঝে একটা কোশ্চেন এরকম আসছিল যে স্কোয়ার ওয়েভের জন্য, তো ওইখানে কিন্তু আর এই সূত্র বসালে হবে না, তখন কিন্তু এই সূত্রটা বসাতে হবে। তাহলে এই কনসেপ্টটুকু কি বুঝতে পারছেন? জি। Okay, তা এই যে এই তিনটা কিন্তু আলাদা আলাদা আমাদের মনে রাখতে হবে যে কখন কোনটা ইউজ হচ্ছে। এবার আসি যে ব্যান্ডউইথ এর ক্ষেত্রে আমরা নর্মালি
অ্যামপ্লিচিউড মডুলেশনের এইসব ক্যালকুলেশন বা এফিসিয়েন্সি এই সেই বের করার পরে যে আরেকটা কনসেপ্ট আমাদের সবসময় বেশি লাগে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। এই ব্যান্ডউইথ নিয়ে আমাদের একটা প্রবলেম আছে। আমরা মনে করি ব্যান্ডউইথ মানে হচ্ছে এইটা আর এইটার মাঝখানের যে ডিফারেন্স সেটাই হচ্ছে ব্যান্ডউইথ। যদিও বিষয়টা ঠিক আছে, বাট এই চিত্রে কিন্তু যদি ওইটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সেটা হবে না। খেয়াল করেন, এই চিত্রে এই যে লেফটের যে অংশটুকু আছে এই অংশটা কিন্তু নেগেটিভ রিজিয়নে আছে। আর নেগেটিভ ফ্রিকোয়েন্সি বলে কিন্তু কিছু নাই। নেগেটিভ ফ্রিকোয়েন্সিটা কেন আসে? আমরা যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করি তখন ফুরিয়ারের প্রপার্টি এইটা, যে পজিটিভে যে একটা অংশ পাবো তার মিরর একটা জিনিস আমরা নেগেটিভে পাবো। এই কারণে নেগেটিভ একটা ফ্রিকোয়েন্সি আসে, বাট বাস্তবে আসলে ওর কোনো এক্সিস্টেন্স নাই। তাই ব্যান্ডউইথ সব সময় হবে পজিটিভ অংশটুকু। এই কারণে আমাদের যখন মেসেজের ব্যান্ডউইথ থাকে সেটা যা থাকে অ্যামপ্লিটিউড মডুলেশন করার পর বা ডাবল সাইড ব্যান্ড বা ডিএসবি করার পর সেটা দ্বিগুণ হয়ে যায়। কেন? কারণ এই পুরো মেসেজটা আমাদের রাইটে শিফট হয়ে যায়। এইটার কিন্তু একটা মিরর লেফটেও আছে, সেটা আমি এখানে দেখানো হয় নাই। তো সেটা কিন্তু লেফটেও থাকে, সেটা কিন্তু আর আমরা নিব না, আমরা শুধুমাত্র পজিটিভ অঞ্চলে যতটুকু থাকবে সেটাকেই ব্যান্ডউইথ হিসাবে কাজ করবে। এজন্য সবসময় এটা মনে রাখবো, সে যেই সার্কিট যেইভাবে যেরকম ওয়েভ ফর্মই হোক না কেন, আমাদের ব্যান্ডউইথ হবে অল টাইম পজিটিভ যেই অঞ্চলটা থাকবে সেই অঞ্চলে আমাদের সিগন্যালের যে উইথ সেটাই হচ্ছে আমাদের, অবশ্যই ফ্রিকোয়েন্সির উইথ সেটাই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। নেগেটিভ পোর্শন কখনোই নেওয়া যাবে না, সবসময় পজিটিভ পোর্শন নিতে হবে। এই কারণে বেস ব্যান্ড সিগন্যালের ব্যান্ডউইথের চাইতে ডিএসবি এর ব্যান্ডউইথ ডাবল হয়, যেটাকে আমরা 2FM হিসাবে চিনে থাকি। এটা যদি এফএম বলি তাহলে এটা কিন্তু 2FM। এইটা কিন্তু এখান থেকেই আসতেছে। আচ্ছা, এখানে আর তেমন আসলে করার কিছু নাই। বাকি যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ফুরিয়ারের যে কনসেপ্ট বা হচ্ছে শিফটিং এর যে কনসেপ্ট। তো শিফটিং এর বিষয়টা কি আমি একটু শর্টে বলি। যেমন দেখেন, এইটা হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যাল, এটাকে বলতেছি এম অফ ওমেগা। তো এটাকে আমরা বলতেছি এম অফ এফ। তার মানে এটা হচ্ছে আমাদের ওমেগা আকারে দেখানো আছে, আর এটা হচ্ছে আমাদেরকে এফ আকারে দেখানো আছে। এইটা হচ্ছে আমাদের সেই মেসেজ। এখন আমরা জানি যে আমরা যদি অ্যামপ্লিচিউড মডুলেশন করি তাহলে আমাকে কি করতে হবে, এই মেসেজটা কিন্তু ডিরেক্ট, মানে এক কথায় আমরা তো আর পাঠাবো না। আমরা কি করি, যেহেতু অ্যান্টেনা লেন্থ অনেক বেশি লাগবে এজন্য আমরা মেসেজের সাথে ক্যারিয়ার অ্যাড করে পাঠাই বা ক্যারিয়ার গুণ করে পাঠাই। তাহলে এর সাথে ক্যারিয়ার গুণ হবে, জাস্ট ওমেগা আর এফ দেখানোর জন্য দুইটা দেখানো হয়েছে। তো এর সাথে ক্যারিয়ার গুণ করা মানে হচ্ছে কস গুণ করে দেওয়া, কস বা সাইন, তবে নর্মালি আসলে কস গুণ করা হয়। তো কসের এই যে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টিটা কি, যে এম অফ টি যদি কোনো একটা সিগন্যালের সাথে আমি কস সামথিং গুণ করি তাহলে সেই সিগন্যালের অ্যামপ্লিটিউড অর্ধেক হয়ে যাবে, এবং সেই সিগন্যালটা এই যে কজের যে ফ্রিকোয়েন্সিটা আছে এই পরিমাণ একবার ডানে আর একবার বামে শিফট হবে। এখানে মাইনাস থাকার মানে হচ্ছে রাইট শিফট, প্লাস থাকার মানে হচ্ছে লেফট শিফট। তার মানে 1000 পাই পরিমাণ সিগন্যালটা রাইটে শিফট হবে, আবার 1000 পাই পরিমাণ সিগন্যালটা লেফটে শিফট হবে। আমরা যদি এফ আকারে বলি তাহলে 500 পরিমাণ রাইটে শিফট হবে, 500 হার্জ পরিমাণ লেফটে শিফট হবে। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কজ গুণ করছিলাম, এই কারণে অ্যামপ্লিটিউড হাফ হয়েছে। আমরা যদি 2 cos গুণ করতাম তাহলে কিন্তু অ্যামপ্লিটিউডটার হাফ হতো না, আগেও যা থাকতো সেটাই থাকতো পরবর্তীতে। এবং এইটার মানে যেই, এটা তো ধরেন শিফটিং হয়ে গেল, এই যে পুরো একটা সিগন্যাল রাইটে শিফট হলো, ওই পুরো একটা সিগন্যাল লেফটে শিফট হলো। এইটার এই যে এইটার যে লেফট সাইড বা লেফট সাইড, অথবা বলতে পারি জিরোর কাছাকাছি যে অঞ্চলগুলো আছে সেটাকে আমরা বলতেছি এলএসবি বা লোয়ার সাইড ব্যান্ড। আর দূরের যে দুইটা অঞ্চল আছে সেটা হচ্ছে ইউএসবি বা আপার সাইড ব্যান্ড। এই দুইটা মিলেই কিন্তু আমাদের ডাবল সাইড ব্যান্ড হচ্ছে। এটা যদি আমরা ওমেগা আকারে না দেখাই, এফ আকারে দেখাই, তাহলে জিনিসটা সেম থাকবে। শুধুমাত্র এই যে 1400 পাই আছে এটাকে জাস্ট আমরা 2 পাই দ্বারা ভাগ করে দেবো। অ্যামপ্লিটিউড কিন্তু এখানেও যা থাকবে
এখানেও কিন্তু একই থাকবে। আচ্ছা, এই কনসেপ্টটুকু যদি অ্যামপ্লিচিউডটা ভাই চেঞ্জ হবে না? না না, অ্যামপ্লিটিউড সেম থাকবে। এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে কখন, যদি কসের ফুরিয়ার ট্রান্সফর্ম করি, শুধু কজের ফুরিয়ার ট্রান্সফর্ম করি, করে সেটা ওমেগাতে দেখালে একরকম হবে, এফ এ দেখালে একরকম হবে। এখানে কিন্তু আমরা কজ আমাদের মেন সিগন্যাল না, আমাদের মেন সিগন্যাল কিন্তু এম অফ টি, কজ হচ্ছে ক্যারিয়ার। ক্যারিয়ার যদি গুণ করি তখন অ্যামপ্লিটিউড আসলে ওমেগা ডোমেইনেও যা থাকবে, এফ ডোমেইনেও তা থাকবে। এটা নিয়ে যদি আরো ডিটেলস জানতে চান, আমার হচ্ছে এক্স অফ ওমেগা ভার্সেস এক্স অফ এফ একটা ভিডিও দেওয়া আছে, ওইটা দেখে নিতে পারেন, ডিটেলস আইডিয়া পাবেন। আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পল দেখি যার ভিতরে একটু বড় টাইপের, যাতে এই সবগুলো ক্যালকুলেশন হয়ে যায় আমাদের। এই একটা সার্কিট দিয়ে বা সার্কিট বলতে পারি বা ব্লক ডায়াগ্রাম বলতে পারি, সেটা দিয়ে এই যে সি যে জায়গাটা আছে এই জায়গাটার আমাদের চিত্র দেখাতে হবে, যে চিত্রটা কেমন হবে। তাহলে আমরা একে একে করি জিনিসটা, তাহলে একটা মোটামুটি আইডিয়া পাবেন যে কিভাবে হবে। খেয়াল করেন, এইটা ডিরেক্ট এই সামিশনে ঢুকতেছে, তাহলে এইটার কিন্তু প্রথমে কোনো শিফটিং হচ্ছে না, ও যেরকম আছে সেরকমই থাকতেছে। সামিশন মানে এইটা, আর এইখান থেকে যা পাবো সেই দুইটা কিন্তু যোগ হবে। আচ্ছা, এই পয়েন্টের নাম দিছে এ, এই পয়েন্টের নাম দিছে বি, তাহলে এই পয়েন্টে আমরা কি পাবো? চা খাবি এখন? যাবো তাহলে নাকি হাঁড়িতে রাখবো? কি হলো? আচ্ছা, আমি ডিজিটাল মডুলেশনও আসবো, একটু পরে আসবো, একটা একটু দেখাই দিয়ে আমরা পরবর্তী এতে যাচ্ছি। আচ্ছা দেখেন, তাহলে এখানে কি বলতেছি, এই যে এই যে সিগন্যালটা আছে এর সাথে ক্যারিয়ার গুণ করতেছি, এবং ওমেগা আছে কিন্তু এখানে। তো ক্যারিয়ার গুণ করার মানে অ্যামপ্লিটিউড অর্ধেক হবে, আর ওই পরিমাণ শিফট হবে। কিন্তু কথা হচ্ছে গুণ করতেছি টু কজ সামথিং, তাহলে শুধু কজ গুণ করলে অ্যামপ্লিটিউড অর্ধেক হয়, কিন্তু টু কজ গুণ করলে তার অ্যামপ্লিটিউড অর্ধেক হয় না। তার মানে জাস্ট এ কি পরিমাণ, 10,000 পরিমাণ রাইটে এবং 10,000 পরিমাণ লেফটে শিফট হবে। তাহলে এটা যদি হয় 0, এটা আছে দেখেন 5,000, তো ওর সাথে যদি 10,000 পরিমাণ রাইট শিফট হয়, তাহলে 5,000 চলে যাবে কোথায়, 15,000-এ। সেম ভাবে -5,000 তোর সাথে সাথে যাচ্ছে, তাহলে 5,000 যদি 15,000-এ চলে যায়, -5,000 চলে যাবে 5,000-এ, কারণ 10,000 -5,000 মানে 5,000। তাহলে এটা হচ্ছে 15,000, আর এটা হচ্ছে 5,000। অ্যামপ্লিচিউড কিন্তু আগেও যা ছিল তাই থাকবে, যেহেতু এখানে মার্ক করা নাই আমরা আর কিছু লিখলাম না। এই সেম সিগন্যালটা একবার রাইটে শিফট হবে আর একবার লেফটে শিফট হবে, তাহলে লেফট কি পরিমাণ শিফট হবে, এই সেম 10,000 পরিমাণে শিফট হবে। এই জায়গাটা কই যাবে, এই যে 0 ছিল, 10,000 শিফট হলে এটা 10,000-এ চলে যাবে। সেম ভাবে 0, 10,000 লেফটে শিফট হলে কই চলে যাবে, -10,000-এ। আচ্ছা, এটা আমি -10K লিখে দিলাম। তাহলে এইটা কই চলে যাবে, এইটা চলে যাবে 5,000 -10,000, তার মানে -10,000, সরি, -5,000, আর এইটা চলে যাবে -15,000-এ।
এই যে এই সিগন্যালটা রাইটে শিফট হয়ে গেল 10,000 পরিমাণ, লেফটে শিফট হয়ে গেল 10,000 পরিমাণ। এবার এই সিগন্যালের সাথে এই সিগন্যালটা জাস্ট যোগ হবে, হইলে যেটা পাবো সেটাকে বলবো বি। যোগ হওয়ার মানে এ এই যে লাইনটা আছে লাইনের উপরে এসে বসে যাবে। তো কিভাবে বসবে? -5,000 থেকে 5,000-এর ভিতরে বসবে। তো -5,000 তো এইখানে, তার মানে এই যে -5,000 থেকে জিরোতে একটা বসবে, আর 0 থেকে 5,000-এ একটা বসবে। তাহলে এই কিন্তু মোটামুটি আমাদের যে এই সিগন্যাল আর শিফটের যে সিগন্যাল দুইটা যোগ করলে বি তে পাওয়া যায়, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই বি। সি কি বলতেছে? সি বলতেছে এই যে ওয়েভটা আমরা আঁকালাম, এই ওয়েভকে আবার শিফট করব কি পরিমাণ? 20,000 পরিমাণ। যেহেতু 2 গুণ করতেছি, তার মানে অ্যামপ্লিটিউড কিন্তু চেঞ্জ হবে না, জাস্ট এই পুরো সিগন্যালটা একবার রাইটে শিফট হবে, একবার লেফটে শিফট হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই পুরো সিগন্যালটা আমরা কপি করে নিই। এইটা ধরলাম আমরা 0। আচ্ছা, কি পরিমাণ শিফট হচ্ছে? শিফট হচ্ছে 20,000 পরিমাণ। তার মানে যে যেখানে আছে সেইখান থেকে আমার 20,000 দূরত্বে চলে যাবে প্রত্যেকটা জিনিস। একটু দেখি তাহলে 20,000 দূরত্বে যদি যায় কিরকম হয়। এই যে -15 কে, এইটা যদি 20,000 দূরত্বে যায় তাহলে কত হয়? এটা 5 কে তে হয়। তাহলে এই যে এইটার যে এই মাথা, এইটা তাহলে সেই 5 কে মিন করতেছে। এটা যদি 20,000 পরিমাণ রাইট শিফট হয়, তাহলে -10 কে +20, তার মানে এটা কত হয়ে যায়? 10 হয়। তাহলে এইটা হচ্ছে সেই 10 মিন করতেছে। -5-এর সাথে যদি 20,000 যোগ করি তাহলে কত হয়? 20,000 এত মানে 15 মিন করে। সেম ভাবে 0-র সাথে যদি 20,000 যোগ করি তাহলে এটা হচ্ছে 20 কে মিন করে। এগুলো কিন্তু সব কে। 5,000-এর সাথে যদি 20,000 যোগ করি সেটা হয় 25,000। আর 15,000-এর সাথে যদি 20,000 যোগ করি সেটা হয় হচ্ছে 35,000। এই পাশে আঁকানো শেষ। বাকিটা কিন্তু এই পাশে আসলে আমরা এমনিতেই এর উল্টা দিয়ে দিলেই ওকে। উল্টা মানে এটা -5 কে, -10 কে, -15 কে, -20 কে। আচ্ছা, আমাদের কি কোনো শর্ট পড়লো? 5, 10, 15, 20। আচ্ছা, 10 মাঝখানে বসছে, আমি এখানে বসে দিচ্ছি। 10টা বসতে হচ্ছে, -5 এইখানে বসতে হচ্ছে 10।
এইটা বসবে হচ্ছে -15 কে, -25 কে। এই হচ্ছে আমাদের মোটামুটি সিগন্যালটা। এবার যদি আমাদেরকে ব্যান্ডউইথ বের করতে বলে, এটা তো নেগেটিভ পোর্শন, নেগেটিভ পোর্শনে কিন্তু ব্যান্ডউইথ হয় না। তাহলে ব্যান্ডউইথ হবে কোন অংশটুকু? শুধুমাত্র পজিটিভ অংশটুকু। তাহলে ব্যান্ডউইথ কোনটা? এই যে 35 -5 করলে যেটা আসে সেটাই হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে ওমেগা মানে হচ্ছে 35 - 5 বা 30 কে রেডিয়ান পার সেকেন্ড। আর আমরা যদি এফ আকারে দেখাই, তাহলে এটা হবে 30 / 2 পাই কিলো হার্টজ। এটা হচ্ছে আমাদের এই সিগন্যালটার ব্যান্ডউইথ। আচ্ছা, এটুকু কি সবাই বুঝতে পারছেন? জি ভাই। ওকে। এই টাইপের কিন্তু আমাদের এত বড় না দিলেও ছোট ছোট জিনিসগুলা কিন্তু এরকম স্পেকট্রাম ড্রয়িং করতে দিতে পারে, দিয়ে হয়তো বললো যে এটা স্পেকট্রাম ড্রয়িং করো ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবার আসি আমাদের আর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে টিডিএম এর কথা যদি বলি। এবং এখানে কিন্তু ডিজিটাল গুলা একটু বেশি দেখার দরকার, কারণ অ্যানালগ গুলা দেখা যায় যে টিপিক্যাল কয়েকটা টাইপের জিনিস আসলে একটু দেখলেই চলে, ডিজিটালে আসলে হিউজ সিলেবাস। যদিও এর কোনো ঠিক মানে ঠিক নাই যে কি কোনটা দেবে কি না দেবে, বাট কমন গুলো অবশ্যই আমাদের দেখে যেতে হবে। তো টিডিএম শুরু করার আগে কয়েকটা বেসিক কনসেপ্ট আমি একটু বলে দিই, যেগুলো দেখে রাখলে টিডিএম ইজিলি সলভ করতে পারবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের টিডিএম। তো টিডিএম এর সিস্টেম হচ্ছে আমাদের আলাদা আলাদা এরকম চ্যানেল থাকবে। ওই চ্যানেল থেকে ইনফরমেশন গুলো নিয়ে আমরা এক একটা ফ্রেমে প্রত্যেকটা ইনফরমেশন থেকে অল্প কিছু সময়ের ইনফরমেশন নিয়ে নিয়ে একটা ফ্রেম গঠন করব। মানে একটা ফ্রেমে আলাদা আলাদা চ্যানেলের আলাদা আলাদা ইনফরমেশন আসলে ইনক্লুড হবে। এই আলাদা আলাদা চ্যানেল থেকে আমরা আসলে এক একটা টাইম স্লট বরাদ্দ করছি। ধরেন এই টোটাল টাইম স্লটটা হচ্ছে টি, তাহলে এক একটা চ্যানেল থেকে T/3 পরিমাণ ইনফরমেশন আমরা ফ্রেমে জায়গা দিচ্ছি, যাতে টোটাল ফ্রেমে টাইমটা আবার টি থাকে। কারণ দেখেন এক একটা টাইম কত টি, এই পরিমাণ টাইমই কিন্তু আমাদের রাখতে হবে। অনেকটা বস্তার মতো, যে একটা বস্তায় যে পরিমাণ জায়গা আছে ওই জায়গায় আমরা দিচ্ছি, কিন্তু আলাদা আলাদা জায়গার জিনিসপত্র নিয়ে একটা বস্তায় আমরা দিচ্ছি, পরবর্তীতে আবার আলাদা করে ফেলবো। তাহলে এইখানে আমরা মনে রাখবো ইনপুটের যে বিট রেট আছে, এটা তো আমরা ইনপুট বিট রেট হিসাবে কাজ করবে। যেরকম ধরেন বলে দিল যে 100 kbps বা 200 kbps, এগুলো হচ্ছে ইনপুট বিট রেট। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে টিডিএম এর ক্ষেত্রে ইনপুটের প্রত্যেকটা চ্যানেলের বিট রেট সমান হতে হবে। তার মানে এইটা যদি 100 kbps হয়, এইটাকেও 100 100 হতে হবে। যদি না হয় তাহলে আমাদের বানায় নিতে হবে। কিভাবে? ধরেন একটা চ্যানেল 200 আর বাকি দুইটা হচ্ছে 100 করে। তাহলে এই যে 200 করে আছে, একে দুইটা লাইনে ভাগ করব, এক একটা 100 kbps করে হবে, তখন কিন্তু সবাই আবার 100 kbps হয়ে যাবে। যেটা কিন্তু এখানে বলা আছে। যাই হোক, এবার আমরা আসি যে ইনপুট বিট রেট হচ্ছে এনএফএস। এটা আমরা সবাই জানি যে বিট রেট কে এনএফএস দ্বারা প্রকাশ করা হয়। এফএস মানে হচ্ছে ইনপুটের যে স্যাম্পলিং রেট আছে সেটা, আর এন মানে কয়টা করে বিট আছে সেটা। ফ্রেম রেট, এটা কিন্তু প্রশ্ন অনেক সময় আসে যে ফ্রেম রেট কত। তাহলে ফ্রেম রেট আমরা সংক্ষেপে কিভাবে মনে রাখবো? ইনপুট বিট রেট ডিভাইডেড বাই এন অথবা এফএস। তার মানে আমাদের ইনপুটের যে স্যাম্পলিং রেট থাকবে সেটাই হচ্ছে আমাদের ফ্রেম রেট। আর প্রত্যেকটা রেটের উল্টাই হচ্ছে ডিউরেশন। মানে আমরা যদি ইনপুট বিট রেটকে উল্টাই দিই 1/NFS, সেটা হয়ে যাবে ইনপুট বিট ডিউরেশন। বিট ফ্রেম রেট হচ্ছে এফএস, তাহলে 1/FS হবে ফ্রেম ডিউরেশন। আর নাম্বার অফ বিট ইন ইচ ফ্রেম, মানে প্রত্যেকটা ফ্রেমে
কয়টা করে বিট আসতেছে। সহজ কথা, ধরেন এম পরিমাণ চ্যানেল আছে, যেমন এই যে এখানে 3টা চ্যানেল আছে, এক একটা থেকে ধরেন ছোট হাতের এন পরিমাণ করে বিট নিচ্ছে। ধরেন এখান থেকে 2টা নিলাম, এখান থেকে 2টা নিলাম, এখান থেকে 2টা, তাহলে একটু কয়টা বিট হলো টোটাল? প্রত্যেকটা থেকে যদি 2টা করে নিই তাহলে 3 দুগুণে 6টা। এই যে সেটাই বলতেছে যে এন ইন্টু এম প্লাস এ, মানে এক্সট্রা কোনো বিট যদি আমরা অ্যাড করি ফ্রেমে তাহলে সেটা জাস্ট যোগ হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নাম্বার অফ বিট ইন ইচ ফ্রেম, প্রত্যেকটা ফ্রেমে কি পরিমাণ করে বা কয়টা পরিমাণ হচ্ছে বিট আছে। আর আউটপুট বিট রেট, এটা কি? সহজ কথা, প্রতি সেকেন্ডে যেই কয়টা করে ফ্রেম যাচ্ছে এটা যদি আমি বের করে ফেলতে পারি, আর একটা ফ্রেমে কয়টা করে বিট যাচ্ছে এটা যদি বের করতে পারি, তাহলে আউটপুট বিট রেটও বের করে ফেলতে পারবো। অনেকটা ঐকিক নিয়মের মতো। ধরেন প্রতি সেকেন্ডে 2টা করে ফ্রেম যাচ্ছে, এক একটা ফ্রেমে 10টা করে বিট যাচ্ছে, তাহলে আমি বলতে পারি প্রতি সেকেন্ডে 20টা করে বিট যাচ্ছে। কিভাবে? 2টা ফ্রেম, এক একটা ফ্রেমে 10টা করে, তাহলে 20টা বিট গেল, তাহলে আমাদের বিট রেট কত? 20 বিট পার সেকেন্ড। এইটাই এখানে বলা হচ্ছে যে আউটপুট বিট রেট হবে ফ্রেম রেট ইনটু নাম্বার অফ বিট ইন ইচ ফ্রেম, যেটাকে লিখলে হয়, এই যে এইটা কিন্তু আমরা মুখস্থ করি, এফএস ইনটু এনএম প্লাস এ। এটা হচ্ছে আমাদের সেই আউটপুট বিট রেট। তো ফ্রেম ডিউরেশনে যে বললাম 1/, ফ্রেম রেট, বিট ডিউরেশন 1/, আউটপুট বিট রেট। ব্যান্ডউইথ এফিসিয়েন্সি দেখলেও চলে, না দেখলেও চলে, এটা দেখে রাখতে পারেন, আর আপনাদের ইচ্ছা। যে আর এম ফ্রেম ইন্টু রেট আর ইনফরমেশন রেট কি সেম? কোনটা? ফ্রেম রেট আর ইনফরমেশন রেট। ইনফরমেশন রেটটা বুঝতে পারছি, এর আগে কোনটার কথা বললেন? বললাম ফ্রেম রেট আর ইনফরমেশন রেট এটা কি দুটা সেম? আচ্ছা, ফ্রেম রেটের কথা বলতেছেন তাই তো? হ্যাঁ, বলতেছি ফ্রেম রেট আর হচ্ছে ইনফরমেশন রেট এই দুটা কি সেম হ্যাঁ না? হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ। এখন এইটা বিষয় হচ্ছে, আমাদেরকে যদি এক একটা ফ্রেম কি পরিমাণ ইনফরমেশন নিয়ে যাচ্ছে, হ্যাঁ মেবি সেম। এটা অবশ্য কোশ্চেন দেখলে আর একটু ভালোভাবে বোঝা যাবে, কারণ আমাদের এক একটা ফ্রেমই মূলত ইনফরমেশন ক্যারি করে। আর বিট যদি বলে দেয় তাহলে আমাকে স্পেসিফিক বিট রেটই বলে দিবে। এবং ইনফরমেশনের বিষয় আছে যে নর্মালি যদি আমাদের ক্যারেক্টার বলে দেয় তখন আসলে এক একটা ক্যারেক্টার 8টা করে বিট মিন করবে, মানে 1 বাইট বা 8 বিট, তখন আমরা আবার আলাদা বিট রেট বের করবো। বাট নর্মালি আমাদের ফ্রেম রেটটা আসলে এইভাবেই থাকবে। আচ্ছা, এবার আমরা একটা ম্যাথ দেখি, তাহলে এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হবে যে কিভাবে ক্যালকুলেশন করবো। যেমন এখানে দেখেন আমাদের কোশ্চেনে বলতেছে উই হ্যাভ 4 সোর্সেস, মানে যে আমাদের ওখানে 3টা ছিল, এখানে হচ্ছে 4টা, ইচ ক্রিয়েটিং 250 ক্যারেক্টার পার সেকেন্ড। এই যে ক্যারেক্টার মানে হচ্ছে এক একটা ক্যারেক্টার হচ্ছে 8 বিট করে। ইফ দ্য ইন্টারলিভড ইউনিট ইজ এ ক্যারেক্টার অ্যান্ড ওয়ান সিনক্রোনাইজিং বিট, এই যে তার মানে একটা ক্যারেক্টার যাচ্ছে আর একটা সিনক্রোনাইজিং বিট যাচ্ছে একটা ইয়ের ভেতরে, অ্যাডেড টু ইচ ফ্রেম, প্রত্যেকটা ফ্রেমে যদি অ্যাড করি, তাহলে প্রশ্ন হচ্ছে দ্য ডাটা রেট অফ ইচ সোর্সেস, দ্য ডিউরেশন অফ ইচ ক্যারেক্টার ইন ইচ সোর্সেস, দ্য ফ্রেম রেট, বা ইত্যাদি ইত্যাদি, যেটা বলতেছে আমরা। তাহলে ইনপুটের ক্ষেত্রে খেয়াল করি, ইনপুটটা কি? 250 ক্যারেক্টার পার সেকেন্ড, সমান এক একটা আবার 8 বিট করে, তাহলে কয় বিট হয়? 2000 বিট পার সেকেন্ড। এটা আমাদের ইনপুটের যে ইয়ে আছে সেইটা। ইফ দ্য ইন্টারলিভ ইউনিট ইজ এ ক্যারেক্টার অ্যান্ড ওয়ান সিনক্রোনাইজিং বিট, তার মানে আমরা যে ফ্রেমের কথা বলতেছি, ফ্রেমের ভিতরে একটা ক্যারেক্টার ঢুকবে, যে একটা ক্যারেক্টার মানেই আসলে 8 বিট বোঝাচ্ছে, আর ওয়ান সিনক্রোনাইজিং বিট যাবে। তাহলে এটা কিন্তু আমাদের
ফ্রেমের কন্ডিশন বুঝলাম। এবার খেয়াল করেন যে এটা তো আমাদের 2000 ইয়ে পার সেকেন্ড আছে। আমরা কি বললাম যে আমাদের ফ্রেম রেট সমান হবে ইনপুট বিট রেট ডিভাইডেড বাই এন। মানে এক কথায় আমাদের ইনপুটে যে বিট রেটটা আমরা পাবো সেটাকে বিট কয়টা করে বিট আমরা করতেছি বা ইনপুটে আছে সেটা দ্বারা যদি ভাগ করে দিই সেটাই হবে আমাদের ফ্রেম রেট। যেটা এর আগে আমরা বলছিলাম যে ফ্রেম রেট অ্যাকচুয়ালি যদি ক্যালকুলেশন করি সেটা কার সমান হবে, এফএস এর। এফএস এর সমান হবে, তার কারণ হচ্ছে এন এফএস কে যদি আমরা এন দ্বারা ভাগ করি শুধুমাত্র এফএস টুকুই থাকে। তাহলে এইটা দাঁড়ায় 2000 ডিভাইডেড বাই কয়টা করে বিট আছে, 8টা করে বিট আছে। তার মানে যে আগের যেটা আছে সেটা উম, ঠিক আছে। এটা আসতেছে হচ্ছে 250। এর একক কিন্তু আমরা দেবো হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। ওকে। এবার অ্যান্সার আমরা পরে সাজায় ফেলবো, আগে আমাদের আমাদের সূত্র হিসাবে সাজায় আমরা করব। ফ্রেম রেট যদি পাই এরপরে আমরা কি বলতে পারি, আউটপুট বিট রেট। আউটপুট বিট রেট কত? আউটপুট বিট রেট হচ্ছে ফ্রেম রেট ইনটু বিট ইন ইচ ফ্রেম। এটাকে দুই ভাবে লেখা যায়। এক, সেটা হচ্ছে ওই যে বললাম কি পরিমাণ, এফএস ইন্টু এন এম প্লাস এ। ফ্রেম রেট তো এখান থেকে আমরা পাচ্ছি, আর এই জিনিসটা আমাদের প্রশ্ন হিসাব করে দেখতেছি। আর এটা হচ্ছে 8 বিট, মানে প্রত্যেকটা চ্যানেল থেকে 8টা করে বিট নিচ্ছে। তো চ্যানেল আছে টোটাল কয়টা, 4টা। তাহলে একটা ফ্রেমের ভিতরে কয়টা আসতেছে, 4 গুণ 8, আর এক্সট্রা নিচ্ছে একটা। এই ছোট হাতের এন বলতে সে 4 বোঝাচ্ছে, সরি, এই 8 বলতে আসলে সেই ছোট হাতের এন বোঝাচ্ছে। আর এই 4 মানে হচ্ছে সোর্স, বড় হাতের এম। তাহলে এফএস মানে হচ্ছে 250 ইন্টু ছোট হাতের এন, মানে প্রশ্নে বলে দিছে দেখেন যে প্রত্যেক ইন্টারলিফটে এ ক্যারেক্টার মানে 8টা বিট এবং একটা সিনক্রোনাইজিং বিট। তাহলে আমাদের সোর্স আছে টোটাল 4টা। উল্টা হচ্ছে, মানে এম হচ্ছে আমাদের সোর্স, আর এন মানে কয়টা করে বিট, এন নিচে 8টা করে বিট। আচ্ছা আমি তো উল্টা করে লিখে নিলে আবার পরে কনফিউজ হবে। এম হচ্ছে কয়টা সোর্স, আর এন মানে কয়টা বিট, প্লাস এক্সট্রা বিট নিচ্ছে একটা। তাহলে এইটাই কিন্তু আমাদের আউটপুট বিট রেট। তাহলে এইটা আসতেছে আমার 8250। এটা হচ্ছে বিট পার সেকেন্ড। এবার আসি আমাদের অ্যান্সারে, কারণ আমাদের মোটামুটি ইনফরমেশন বের হয়ে গেছে।
প্রথমটা বলতেছে দ্য ডাটা রেট অফ ইচ সোর্সেস, প্রত্যেকটা সোর্সের ডাটা রেট কত, আমরা দেখলাম যে 2000 বিট পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের এ নাম্বারের অ্যান্সার, ডাটা রেট অফ ইচ সোর্সেস। ওকে। দ্য ডিউরেশন অফ ইচ ক্যারেক্টার ইন ইচ সোর্সেস, প্রত্যেকটা সোর্সের ক্যারেক্টার ডিউরেশন। তো স্বাভাবিক কথা, ক্যারেক্টার হচ্ছে 250 ক্যারেক্টার, তাহলে ক্যারেক্টার ডিউরেশন কত হবে? ক্যারেক্টার ডিউরেশন সমান হচ্ছে 1/250। এত, যেহেতু ডিউরেশন মানে এগুলো কিন্তু ডিউরেশন বলতে টাইম বোঝাবে, রেট বলতে আসলে আমাদের ওই বিট পার সেকেন্ড এরকম বোঝাবে, আর ডিউরেশন মানে 1/250 সেকেন্ড। অথবা যদি আমরা এটাকে মিলি সেকেন্ড বানাই, কত আসে দেখেন, মানে যে 4 মিলি সেকেন্ড। এরপরে এরপরে হচ্ছে দ্য ডিউরেশন গেল। আচ্ছা, দ্য ফ্রেম রেট, এই যে এটা হচ্ছে ফ্রেম রেট। আচ্ছা, লিখে দিই কোনটা কত নাম্বারের অ্যান্সার। এটা এ নাম্বারের অ্যান্সার, এটা হচ্ছে বি নাম্বারের অ্যান্সার, এটা হচ্ছে সি নাম্বারের অ্যান্সার। দ্য ডিউরেশন অফ ইচ ফ্রেম, দ্য ডিউরেশন অফ ইচ ফ্রেম, ফ্রেম রেট হচ্ছে এত, তাহলে ফ্রেম ডিউরেশন কত হবে? ওই সেম, জাস্ট এটাকে আমরা উল্টাই দিলে ওইটাই হয়ে যাবে আমাদের ফ্রেম ডিউরেশন, মানে যে 4 মিলি সেকেন্ড। আচ্ছা, এরপরে দেখেন। আচ্ছা, এটা গেল কত নাম্বার? এটা গেল ডি নাম্বার। এরপরে আসতেছে দ্য নাম্বার অফ বিটস ইন ইচ ফ্রেম, প্রত্যেকটা ফ্রেমে কয়টা করে বিট আছে? এই যে 4 8 32 আর একে 33, তাহলে প্রত্যেকটা ফ্রেমে বিট আছে হচ্ছে 33টা করে। এটা হচ্ছে আমাদের ই নাম্বারের অ্যান্সার। আর লাস্টেরটা বলছে দ্য ডাটা রেট অফ দ্য লিঙ্ক, এটা বলতে যে আউটপুট যে বিট রেট বা ডাটা রেট সেটাই বোঝাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের লাস্টের যে প্রশ্নটা আছে সেটার অ্যান্সার। এটা কি ই নাকি এ? এটাকে সবাই বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তাহলে টিডিএম মোটামুটি এই কনসেপ্ট যদি মনে রাখেন, ইনশাল্লাহ ম্যাথ করতে পারবেন, খুব একটা প্রবলেম হবে না। এবার আসি, এগুলো একটু পরে দেখি আমরা। নর্মাল ডিজিটাল যে এগুলো আছে, মানে এএসকে, পিএসকে, এই টাইপের জিনিসগুলো, যেমন কিউপিএসকে থাকতে পারে, এই টাইপের জিনিসগুলো, এইগুলো আসলে নর্মালি আমরা মনে রাখবো। সবগুলোর জন্য ব্যান্ডউইথের একটাই সূত্র, মেইন সূত্র, সেটা হচ্ছে 1+b আর বি ডিভাইডেড বাই এন। এই একটা জিনিস মনে রাখবো। শুধু পার্থক্য এটাই যে মিনিমাম ব্যান্ডউইথ যদি বলে, ডি সমান হয়ে যাবে 0, আর ম্যাক্সিমাম ব্যান্ডউইথ বললে ডি সমান হচ্ছে 1। তার মানে মিনিমাম ব্যান্ডউইথ যদি বলে, তাহলে আমাদের ব্যান্ডউইথ কত হবে? আর বি বাই এন, এটা হচ্ছে ম্যাক্স, সরি মিন,
আর ম্যাক্সিমাম ব্যান্ডউইথ তাহলে কত হবে? 1+1 মানে 2 RB/n। এটা হচ্ছে আমাদের ম্যাক্স। মিনিমাম ব্যান্ডউইথ যখন হয় তখন আসলে বিট রেট ম্যাক্সিমাম হয়। এটা একটু মনে রাখতে হবে, কারণ অনেক সময় এরকম আসতে পারে। বাস একটা মনে রাখলে ওকে, যে যখন মিনিমাম ব্যান্ডউইথ বলবো ওই সময়কার বিট রেটটা হবে ম্যাক্সিমাম। এখন দেখেন আমাদের এই যে বেসিক ফরম্যাট, এটা কিন্তু আমরা এএসকে, পিএসকে, কিউপিএসকে সবার জন্য অ্যাপ্লাই করতে পারবো। শুধু মনে রাখতে হবে কিউপিএসকে কিউপিএসকে যদি বলে তাহলে লেভেল বা এম অথবা এল, কারণ এক এক বই এক একটা টার্ম ইউজ করে। এইটা সমান হবে 4। আর আমরা জানি এন সমান কত? log 2n। তার মানে যদি log 2 4 করি তাহলে এন সমান কত হয়ে যাবে? 2। সেম ভাবে আপনাকে যদি বলে 16 PSK, তাহলে তখন আমাদের এই এম এর ভ্যালু বা এল এর ভ্যালু এটা হয়ে যাবে 16, আর এন এর ভ্যালু হয়ে যাবে log 2 16/4। এটা কিন্তু ক্যালকুলেটরে তুলে দিলে আমাদের মোটামুটি চলে আসবে। তাহলে এইটা গেল আসলে এএসকে, এফএসকে এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে। এফএসকে জিনিসটা একটু আমাদের আলাদা, সেই জিনিসটা এখন দেখতে হবে। এফএসকে এর মনে করেন আমরা যদি সিগন্যালটা এরকম ভাবে লিখি, এখানে ফ্রিকোয়েন্সি আসলে দুই রকম থাকে। একটা হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সি, ধরে নিলাম এইটা হচ্ছে সেইটা, আর একটা থাকে হচ্ছে লোয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা যদি এফএসকে এর ব্যান্ডউইথ এর কথা বলি, এইটা হচ্ছে টোটাল ব্যান্ডউইথ। টোটাল ব্যান্ডউইথটা কত? এই যে হায়ার ফ্রিকোয়েন্সি থেকে লোয়ার ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্স, এই মাঝখানের ডিফারেন্স, এই ডিফারেন্সটাকেই আসলে আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা আসলে এটা ঠিক না, আমি একটু বলি তাহলে ভালো বুঝতে পারবেন ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা কি। নর্মালি আমাদের যে ক্যারিয়ারটা আমরা ইউজ করি, এখানে মূল বিষয় হচ্ছে যে আমরা যে মডুলেশন গুলা করতেছি এখানে কিন্তু ক্যারিয়ার ইউজ করি আমরা, যার ফলে ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে যেমন এফএম অ্যানালগের ক্ষেত্রে, ডিজিটালের ক্ষেত্রে হচ্ছে আমরা সেটাকে বলতেছি ফ্রিকোয়েন্সি শিফটিং বা এফএসকে। এটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ফ্রিকোয়েন্সির কিন্তু একটা ভ্যারিয়েশন আসতেছে। মানে নর্মাল একটা ফ্রিকোয়েন্সি থাকে, যে ফ্রিকোয়েন্সিটার একটা হায়ার পোর্শন পাচ্ছি আমরা, আর একটা লোয়ার পোর্শন পাচ্ছি। এইটাকে আসলে কিছু কিছু রাইটার কোথাও এফ স্পেস, এফ মার্ক এই টাইপের নাম দ্বারা প্রকাশ করে। তাহলে জিনিসটা হচ্ছে যে নর্মাল ইয়ের থেকে এক একটা কি পরিমাণ করে শিফটেড আছে। তার মানে এই হাফ হচ্ছে ডেল এফ, বা বলতে পারি এটাকে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, এটা আবার সম পরিমাণ ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। তাহলে টোটালটা কি পরিমাণ হবে? টোটালটা হবে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনের ডাবল। সহজ কথা মানে এখান থেকে এইটুকু হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ডেল এফ, এখান থেকে এইটুকু হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ডেল এফ, তাহলে টোটাল দূরত্বটা হবে হচ্ছে 2 ডেল এফ। তাহলে আমরা টোটাল যে ব্যান্ডউইথটা বলতেছি তাহলে সেই ব্যান্ডউইথটা কত? প্রথম কথা 2 ডেল এফ তো থাকবেই, মানে যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত 2 ডেল এফ থাকবে, তার সাথে এই পোর্শনটা আর এই পোর্শনটা যোগ হবে। এখন দেখতেছি এই পোর্শন আর এই পোর্শন যোগ করা মানে অরিজিনাল এই অংশটাই যোগ করা। এবার এক একটা অংশ কতটুকু? এক একটা অংশ কিন্তু আবার সেই যে আমরা এখানে লিখছিলাম 1+d/r/b/n সেটা। তাহলে এই পুরো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 1+d/r/b/n। তাহলে এই অংশটা কি হবে? শুধু এই অংশটুকু 1+d/r/b/2n।
মানে যে এই অংশটুকু হচ্ছে 1 + d RB/2n, কারণ দুইটার ভিতর থেকে শুধু একটা অংশ নিচ্ছি। সেম ভাবে এখানে দুইটার ভিতর থেকে যদি একটা অংশ নিই, 1 + d RB/2n, তাহলে টোটাল ব্যান্ডউইথ কত থাকে? টোটাল ব্যান্ডউইথ হয় হচ্ছে 1 + d RB/2n ইন্টু 2, তার মানে সেম ঘুরে ফিরে সেই 1 + d RB/n প্লাস, আরে যে মাঝখানে যে 2 del f আছে সেটা। তাহলে এইটা হচ্ছে আমাদের এফএসকে এর জন্য ব্যান্ডউইথ। এখন দেখেন এইখানে যে মাঝখানে একটা গ্যাপ আছে, আমরা যদি মনে করি এই গ্যাপটা রাখবো না, তাহলে কি হবে? তাহলে মডুলেশন অবশ্যই এইরকম হবে, এই সিগন্যালের পর পরই আবার এরকম নিব, তাহলে মাঝখানের গ্যাপটা কিন্তু থাকলো না। এটাকে বলে প্রপার মডুলেশন। তাহলে দেখেন এই দূরত্বটাকে আমরা কি বলতেছি? 2 del f। আবার এই দূরত্বটা মানে তো আসলে একটার দূরত্ব, কিন্তু আমরা একটার দূরত্ব কিছুক্ষণ আগে কি দেখলাম? 1 + d RB/n। এই প্রপার মডুলেশনে এটাকে আসলে মিনিমাম হয়, তার মানে d সমান হবে 0। তাহলে আমাদের এই পুরো জিনিসটা কি দাঁড়াচ্ছে, মানে পুরো ব্যান্ডউইথটা আবার কি দাঁড়াচ্ছে? পুরো ব্যান্ডউইথটা দাঁড়াচ্ছে এরকম, ব্যান্ডউইথ সমান d যদি 0 হয় তাহলে এটা থাকে হচ্ছে RB/n প্লাস 2 del f। কিন্তু খেয়াল করে দেখেন এই ক্ষেত্রে 2 del f ও যা কথা, 1 + d RB/n ও তাই কথা, মানে যে মাঝখানে আর কোনো গ্যাপ নাই, আগের বার যেরকম গ্যাপ ছিল। তার মানে এখানে 2 del f সমান 1 + d RB/n। কিন্তু প্রপার মডুলেশনের ক্ষেত্রে তো d 0, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 del f সমান শুধু RB/n। তাহলে আমরা চাইলে কিন্তু এখানে লিখেও দিতে পারি RB/n প্লাস RB/n বা 2 RB/n। এই গেল আমাদের এফএসকে এর জন্য সূত্র। যদি মাল্টি লেভেল হয়, এটা তো একটা লেভেলের জন্য, যদি মাল্টি লেভেল হয় আমরা সূত্রটা জাস্ট এভাবে মনে রাখবো, 1 + d RB/n প্লাস, বাস এতটুকু আমাদের মনে রাখলে চলতেছে। তাহলে এই সূত্র একটা মনে রাখলাম। আর একটা সূত্র, এটা হচ্ছে মাল্টি লেভেলের জন্য, যদিও মাল্টি লেভেলটা মনে রাখলেও চলবে, বাট আর একটা ব্যান্ডউইথ হচ্ছে এইটা। মানে নর্মালি যদি সিঙ্গেল লেভেলের জন্য ইয়ে হয়, ব্যান্ডউইথ হচ্ছে 1 + d RB/n প্লাস 2 del f। মিনিমাম যদি হয় তখন আমাদের ডিটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। জাস্ট এতটুকুই পার্থক্য। এটুকু কি বুঝতে পারছেন? জিরো। স্পেশাল একটা জিনিস আমাদের শুধু মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় এটা এর আগে একবার আসছেও। সেটা হচ্ছে এফএসকে এর জন্য যদি আমাদেরকে অর্থগোনাল বলে দেয়, এটা আছে হচ্ছে প্রোকেইস এই রাইটারের বইতে, মেবি 4th এডিশন বা সামথিং, এটা আমার একদম খেয়াল নাই, 4th এডিশনে হবে সম্ভবত। তা এইটার জন্য ব্যান্ডউইথ আমরা মনে রাখবো হচ্ছে ব্যান্ডউইথ সমান M/RB/2n। মানে জাস্ট এটা আমরা এক্সট্রা মনে রাখবো। নর্মালি যদি অর্থগোনাল বা এই টাইপের কিছু না বলে তাহলে যে এইগুলা দিয়ে ম্যাথ করে দেবো শেষ। কিন্তু যদি অর্থগোনালের কথা বলে তখন আমাদেরকে জাস্ট এই সূত্রটা মনে রাখতে হবে, যে তখন ব্যান্ডউইথ হবে হচ্ছে M/RB/2n। যত এফএস কে বলবে সেই হিসাবে এন এর মান আমরা বসাবো। যেমন দেখেন একটা ম্যাথ আমি এখানে দেখাই। এই ম্যাথটাতে বলতেছে যে ডিজিটাল ইনফরমেশন ইজ টু বি ট্রান্সমিটেড বাই ক্যারিয়ার মডুলেশন থ্রু অ্যান AWGN চ্যানেল উইথ এ ব্যান্ডউইথ অফ 100 কিলোহার্টজ। তাহলে এখানে আমাদের দেখেন ব্যান্ডউইথ বলে দিছে 100 কিলোহার্টজ। এখানে আমাদের এই ইনফরমেশনটার আসলে তেমন কোনো কাজ নাই, এটা আপাতত আমরা বাদ রাখলাম। প্রশ্নে বলতেছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম
ডাটা রেট। তাহলে মানে ডাটা রেট, ম্যাক্সিমাম রেট বলতে ডাটা রেটকে বোঝায়। ম্যাক্সিমাম রেট মানে আমরা কি শিখছিলাম কিছুক্ষণ আগে বললাম, ম্যাক্সিমাম বিট রেট যখন হবে তখন ব্যান্ডউইথটা আসলে মিনিমাম হবে। ওকে, দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড থ্রু দ্য চ্যানেল ফর 4 phase FS PSK and 4 frequency orthogonal FSK, that is detect not। তাহলে যেখানে আমাদের অর্থোগোনাল বলে দিছে, তাহলে প্রথমত আসি পিএসকে এর জন্য। পিএসকে এর জন্য ব্যান্ডউইথ আমরা কি জানি? পিএসকে এর জন্য ব্যান্ডউইথ জানি 1 + d RB/n। কিন্তু এই যে ম্যাক্সিমাম ডাটা রেট তখনই হবে যখন ব্যান্ডউইথটা মিনিমাম হবে। তাহলে মিনিমাম ব্যান্ডউইথ মানে আসলে কি বুঝতেছি, ডি এর ভ্যালু 0, তার মানে এটা হয়ে গেল RB/n। তাহলে আরবি সমান কত লেখা যায়? এন ইন্টু ব্যান্ডউইথ, তো প্রশ্নে ব্যান্ডউইথ বলে দিছে 100 কিলোহার্জ। এন কত? এই যে বলতেছে 4 phase PSK, তার মানে এটা আসলে 4 PSK। 4 phase PSK মানে যে এন এর মান আমরা 4 বসাই দেবো, বিষয়টা তা না। 4 phase PSK মানে এল বা এম এর মান হচ্ছে 4। তাহলে এন এর মান কত? এন হচ্ছে log 2m, মানে log 2 4, এটা করলে আসে হচ্ছে 2। তাহলে এটা বসে যাবে 2 × 100/200, যেহেতু এটা কিলো হার্জ লেখা আছে এটা হয়ে যাবে কেবিপিএস। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখেন এফএসকে এর জন্য, এফএসকে কত বলতেছে? 4 ফ্রিকোয়েন্সি অর্থোগোনাল এফএসকে। তো অর্থোগোনাল এফএসকে যদি বলে, অর্থোগোনাল যদি এফএসকে বলে তাহলে তখন ব্যান্ডউইথ কত হবে? ব্যান্ডউইথ হবে হচ্ছে এম RB/n। তাহলে 2n হয়, 4 FSK যদি হয়, 2n হওয়ার কথা না। সরি 2n 4 MRB/2n। তাহলে ব্যান্ডউইথ তো প্রত্যেকের জন্য 100ই বলে দিছে প্রশ্নে। এম মানে যত লেভেল তত, তাহলে এটা হচ্ছে 4। আরবি আমরা বের করতে চাচ্ছি 2 × কিছুক্ষণ আগে দেখলাম এম এর ভ্যালু যদি 4 হয়, এন এর ভ্যালু হয়ে যায় 2। তাহলে আমরা দেখতেছি যে আরবিটা 100-র সমান, বা আমাদের এখানে বিট রেট হচ্ছে 100 kbps। বইতে আর একটা দেওয়া আছে, সেটা হচ্ছে 2 FSK এর জন্য। তাহলে এখানে দেখেন 2 FSK এর জন্য যদি লিখি কত হয়, 100 সমান মানে যে ব্যান্ডউইথ সমান MRB/2n। এম মানে হচ্ছে 2, কারণ এই যে 2 লেভেল বলে দিছে। RB/2 ইন্টু লেভেল যদি 2 হয়, তাহলে log 2 মানে কত? 1, তার মানে এটা হয়ে যাবে 1। আবারও কাটাকাটি করে হয়ে যাবে আরবি, তার মানে এখানেও আরবি হচ্ছে 100 kbps। কারণ আমরা দেখতেছি এই তিনটা সিচুয়েশনের ক্ষেত্রে 4 PSK তেই আমরা বেশি বিট রেট পাচ্ছি। মানে 4 PSK এর চাইতে, সরি 4 FSK বা 2 FSK এর চাইতে 4 PSK তে বিট রেট হচ্ছে আমাদের বেশি। তাহলে এটা একটু এক্সেপশনাল টাইপের ম্যাথ, এটা একটু খেয়াল রাখতে হবে। এরকম আর একটা টার্ম আছে, ওই টার্মটা আমাদের একটু দেখতে হবে। সেটা হচ্ছে রোল অফ ফ্যাক্টর। এটা কিন্তু পিজিসিবি তে একবার আসছিল। রোল অফ ফ্যাক্টর জিনিসটা কি একটু দেখেন। এই যে যে স্কোয়ার ওয়েভটা দেওয়া আছে, এইটা হচ্ছে আমাদের নর্মাল একটা ব্যান্ডউইথ কে মিন করতেছে। তাহলে মিনিমাম থিওরিটিক্যাল ব্যান্ডউইথ হচ্ছে এই অংশটুকু, কারণ এই যে নেগেটিভ অঞ্চলটাকে তো আমরা এমনিতেই বাদ দিচ্ছি, আমরা জাস্ট বোঝানোর জন্য নিছি। তাহলে এই যে এই ডট যে লাইন এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে মিনিমাম থিওরিটিক্যাল ব্যান্ডউইথ। কেন? কারণ এইটাই তো অ্যাকচুয়ালি দেখেন যে স্কোয়ার শেপটা হয়েছে। কিন্তু রোল অফ ফ্যাক্টর আসার কারণে খেয়াল করে দেখেন আমাদের এই ওয়েভটা বা স্কোয়ারটা একটু চেঞ্জ হয়ে আমাদের ব্যান্ডউইথ একটু বেড়ে গেছে। মানে যেটা এখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল,
সেটা শেষ হয়েছে এখন এইখানে। তো এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট, এটাকে বলতেছি এক্স, সরি, এক্সেস ব্যান্ডউইথ, মানে অতিরিক্ত ব্যান্ডউইথ। আর টোটাল ব্যান্ডউইথ তাহলে কত হচ্ছে? যেটা আগে এইখান থেকে এইটুকু হওয়ার কথা ছিল, সেটা অ্যাকচুয়ালি দেখতেছি এখন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত চলতেছে। তাহলে এটা হচ্ছে টোটাল ব্যান্ডউইথ উইথ রোল অফ ফ্যাক্টর। রোল অফ ফ্যাক্টর জিনিসটা কি? এই যে অতিরিক্ত ব্যান্ডউইথটা আমরা পেলাম, অরিজিনালের কতটুকু অংশ, এটাকেই বলতেছি রোল অফ ফ্যাক্টর। তাহলে রোল অফ ফ্যাক্টর আলফা সমান হচ্ছে এক্সেস ব্যান্ডউইথ ডিভাইডেড বাই মিনিমাম থিওরিটিক্যাল ব্যান্ডউইথ। তাহলে আমরা এক্সেস ব্যান্ডউইথ সমান কি বলতে পারি? আলফা ইন্টু মিনিমাম থিওরিটিক্যাল ব্যান্ডউইথ। এবার আমরা যদি আলফার সাথে সূত্রগুলা হিসাব করি, তাহলে বিষয়টা কিরকম দাঁড়ায়? টোটাল ব্যান্ডউইথ এটা সমান হচ্ছে মিনিমাম থিওরিটিক্যাল ব্যান্ডউইথ প্লাস এক্সেস ব্যান্ডউইথ। এটা তো আমরা দেখলাম, এটা আগে ছিল আর অতিরিক্তটা এসে যোগ হচ্ছে, তো এটা তো টোটাল ব্যান্ডউইথ। আবার আলফা সমান বলতেছি এক্সেস ব্যান্ডউইথ বাই মিনিমাম থিওরিটিক্যাল ব্যান্ড। তাহলে এক্সেস ব্যান্ডউইথ সমান কত লেখা যায়? আলফা ইন্টু মিনিমাম থিওরিটিক্যাল ব্যান্ডউইথ। তাহলে ওভারঅল যে ব্যান্ডউইথ এইটা সমান থাকতেছে মিনিমাম থিওরিটিক্যাল ব্যান্ডউইথ প্লাস আলফা ইন্টু মিনিমাম থিওরিটিক্যাল ব্যান্ডউইথ। তাহলে আমি যদি মিনিমাম থিওরিটিক্যাল ব্যান্ডউইথ কে কমন নিয়ে নিই, তাহলে কত থাকে? 1 প্লাস আলফা। আর এই মিনিমাম থিওরিটিক্যাল ব্যান্ডউইথটাই আসলে কত? RB/2N। কারণ এই ওভারঅল সূত্রটা দাঁড়াচ্ছে এইরকম, ব্যান্ডউইথ সমান 1 প্লাস আলফা, মানে ওই যে আগে যে ডি দিয়ে যে সূত্রটা শিখলাম সেটা, RB/2। এইখানে আবার যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি আমাদেরকে বলে বেস ব্যান্ড ব্যান্ডউইথ, সেটা হবে হচ্ছে 1 প্লাস আলফা RB/2N। এই বেস ব্যান্ড ব্যান্ডউইথ কারা? এই বেস ব্যান্ড ব্যান্ডউইথ হইতে পারে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন বা পালস কোড মডুলেশন, এই টাইপের গুলো আসলে সেটাকে আমরা বেস ব্যান্ড ব্যান্ডউইথ হিসাব করে 1 প্লাস আলফা RB/2N ইউজ করব। কিন্তু যদি আমাদেরকে ডিএসবি বলে, অথবা ধরেন বলে দিল যে ASK, FSK ইত্যাদি ইত্যাদি, এই টাইপের গুলা, খেয়াল করে দেখেন এই টাইপের যে আগে আমরা একটা সূত্র দেখছিলাম ডি দিয়ে, সেই ডি দিয়ে সূত্রটা কি ছিল? এই যে 1 প্লাস ডি RB/ শুধু এন। তো নর্মালি কি হয়, এটা হচ্ছে বেস ব্যান্ড, আর এইগুলোকে হচ্ছে ব্যান্ড পাস। শুরুতে বলছিলাম ব্যান্ড পাস যদি হয়, তাহলে ওর যে ব্যান্ডউইথ সেটা এর দ্বিগুণ হয়। তাহলে এর দ্বিগুণ যদি হয়, তাহলে এর সাথে 2 গুণ করতে হবে। এর সাথে 2 গুণ করলে কত আসে দেখেন? 1 প্লাস আলফা। 2 গুণ করলে ওই 2 আর এই 2 কাটাকাটি হয়ে যাবে, শুধু থাকবে RB/N। তাহলে যখন এইগুলা থাকবে তখন আমরা এইভাবে ইউজ করব। আর যদি এই যে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, পালস কোড মডুলেশন এইগুলা বলে, তখন আমরা এটা ইউজ করব। তবে নর্মালি এন সম্মুখে যদি কিছু না বলে, তখন আমরা এন সমান 0 ধর, সরি 1 ধরবো। তখন সূত্রটা দাঁড়াবে 1 প্লাস আলফা RB/2। জাস্ট এতটুকু মনে রাখলেই চলতেছে। এই টাইপের একটা কোশ্চেন আসছিল এর আগে পিজিসিবি তে, যেটা বললাম। তো এটা আমি একটু লিখি, দেন
ওইটা ম্যাথটা করি। প্রশ্নটা এরকম ছবি তোলা হয় নাই, আমি একটু খুঁজে তারপরে দেখাই দিচ্ছি। তো প্রশ্নটা ছিল এরকম: হোয়াট ইজ মিনিমাম থিওরিটিক্যাল ব্যান্ডউইথ needed for a 10 megabit per second signal using solo level PAM without roll of factor সমান হোয়াট bandwidth of 1.375 megahertz। মানে এই ইনফরমেশন গুলো আমাদের দেওয়া ছিল। এখানে আমাদের দেখেন কি প্রথম কথা বলতেছে, থিওরিটিক্যাল ব্যান্ডউইথ কত সেটা বের করতে হবে, দেন আমাদের বের করতে হবে রোল অফ ফ্যাক্টর কত। ইনফরমেশন কি কি দেওয়া আছে, বিট রেটটা আমাদের বলে দিছে, ব্যান্ডউইথটা আমাদের বলে দিছে। তাহলে মিনিমাম থিওরিটিক্যাল ব্যান্ডউইথটা আমরা কি শিখলাম? মিনিমাম থিওরিটিক্যাল ব্যান্ডউইথ হচ্ছে RB/2N, যেটা ওই যে এর আগে আমরা শিখলাম। তাহলে মিনিমাম থিওরিটিক্যাল ব্যান্ডউইথ সমান RB/2N। আরবি মানে হচ্ছে বিট রেট, কি পরিমাণ বিট রেট আছে সেটা। তো সেটা কত, এই যে প্রশ্নে বলে দিছে 10 মেগাবিট পার সেকেন্ড, তার মানে 10 ÷ 2 × n। এন এর ভ্যালু কত? 16 লেভেল যদি হয় তাহলে এন সমান কত হবে? log 2 16। ক্যালকুলেটরে করলে এটা চলে আসবে হচ্ছে 4, তার মানে এটা হয়ে যাবে 4। তাহলে 10/8 যদি করি কত আসে দেখেন, এটা আসতেছে 1.25। তাহলে এটা হচ্ছে 1.25, যেহেতু মেগা আসতেছে তাহলে মেগা হার্টজ। সেকেন্ড, রোল অফ ফ্যাক্টর কত, যেহেতু দেখেন আমাদের পালস অ্যামপ্লিটিউড মডুলেশন বলে দিছে, তাহলে এটা হচ্ছে ব্যান্ড, বেস ব্যান্ড। তাহলে এই ক্ষেত্রে আমাদের ব্যান্ডউইথ সমান কত হয়? 1 + আলফা RB/2N। 1 + আলফা × RB/2N এর মানে তো বের করলাম 1.25। ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ প্রশ্নে বলে দিছে 1.375। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি 1 + আলফা সমান 1.375 ÷ 1.25। তাহলে আলফা সমান হচ্ছে 1 - 1 সরি, আলফা থাকলে 1 ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে। যেটা আসে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আসতেছে হচ্ছে 0.1। তাহলে আমাদের এখানকার রোল অফ ফ্যাক্টর হচ্ছে 0.1। যেহেতু এটা সেম দুইটা জিনিসের অনুপাত, তো এটার আর কোনো একক থাকবে না, এটাই আমাদের মূল্য। এটা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে এইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এইগুলা হচ্ছে আমাদের একটু ইউনিক টাইপের জিনিস, সচরাচর অথবা বলতে পারি এক্সেপশনাল টাইপের জিনিস। আমরা সচরাচর যেসব সূত্রগুলা দেখি ওইগুলার থেকে একটু ল্যাঙ্গুয়েজ আলাদা, এবং এগুলা আসছেও মাঝে মাঝে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব যেগুলাই দিবেন সেটা হচ্ছে
এএম এর যে এফিসিয়েন্সি বা এই টাইপের সূত্রগুলা, স্পেকট্রাম ড্রয়িংটা অবশ্যই দেখবেন। টিডিএম এর ম্যাথ গুলা খুব ভালো করে করবেন, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট বুয়েট হিসাব করলে। আর এই যে ছোটখাটো যে ডিজিটালের সূত্রগুলা বললাম, এগুলা খুব ইম্পর্টেন্ট। আমি দরকার হয় গ্রুপে গোছানো সূত্রগুলা দিয়ে দিব, এখান থেকে কালেক্ট করে নিয়ে, এবং এইগুলা একটু ধরে ধরে, বিশেষ করে বিগত সালে যেসব প্রশ্নগুলো আসছে ওইগুলো একটু প্র্যাকটিস করা। তাহলে আজকে এই পর্যন্ত। আর যদি কোনো প্রবলেম থাকে, প্রবলেম গুলো একটু গ্রুপে দিয়ে ওইগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে ডিসকাস করবো। এমনি কোনো কোশ্চেন আছে? পিডিএম নিয়ে যে একটা কোনো এক্সাম্পল থাকলে ভালো হতো, যে এরকম ওই আলাদা আলাদা যদি মানে একটাতে 200 আহ, মানে আচ্ছা এই আচ্ছা, রেটে যাচ্ছে, বুঝতে একটাতে পারছি। 100 আচ্ছা, রেটে এক যাচ্ছে, এক মিনিট, এক মিনিট। বা আরেকটাতে 400 যাচ্ছে এরকম, আমি আর এটা সবগুলাতে দেখাচ্ছি। আলাদা আলাদা। দেখাচ্ছি, একটু ওয়েট করেন, আমি কোশ্চেন নিয়ে দেখাচ্ছি এখন। এখানে ডিরেক্ট ওইরকম প্রশ্ন নাই আসলে। আমি একটা জায়গা জাস্ট দেখাই, আর আমি যদি এরকম কোশ্চেন পাই নেক্সট টাইম ওইটা নিয়ে আলোচনা করবো। স্লাইড কি দেখতে পাচ্ছেন? এই দেখে রাখছি। দেখেন এইখানে আমাদের ইনপুটে দেখেন 50 kbps, আর এগুলো হচ্ছে 25 kbps করে। এখন প্রবলেম হচ্ছে এই ফ্রেমে যখন ইনফরমেশন নিবে, এই কেবিপিএস মানে কি, সেকেন্ডে কতটা করে দিচ্ছে। এখন এরা সেকেন্ডে 25টা ধরেন, কথার কথা এটা 25,000 বোঝাচ্ছে আর কি, আমি সংক্ষেপে বোঝানোর জন্য 25ই বলতেছি। তাহলে এরা সেকেন্ডে 25টা করে দিচ্ছে, কিন্তু এ বলছে সেকেন্ডে 50টা দিবে। তো এর পক্ষে তো আলাদা আলাদা নেওয়ার আসলে সম্ভব না। এটা তো ইনফরমেশন, ওর একটা নির্দিষ্ট রেট আছে, ও বারবার আসতেছে নিচ্ছে যাচ্ছে, মানে এক কথায় আলাদা আলাদা ফ্রেম, একই ফ্রেম তো আর বারবারই হবে না। কিন্তু যখন এরকম আলাদা আলাদা রেট হবে, তখন কিন্তু এর ভিতরে আমরা ইনফরমেশন দিতে পারবো না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে একে ভেঙে আমরা 25 25 দুইটা স্লট বানাতে পারি। এবং খেয়াল করবেন, এটা যদি করি তাহলে এই ধরেন কথার কথা, এই চারটা হচ্ছে আলাদা আলাদা ইনফরমেশন। এটা ধরেন চাল, ডাল, এটা ধরেন আলু, পেঁয়াজ। তাহলে এরা তো নর্মালি
25টা 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 দিচ্ছে, কিন্তু একই মানে আমি যদি এর কাছ থেকে নিতে চাই তাহলে বাই ডিফল্ট আমাকে দুইবার নেওয়া লাগতেছে। ফ্রেম এর কাছ থেকে এখন দুইবার নিবে, কারণ লাইন তো দুইটা, ফ্রেম যতগুলো লাইন পাবে প্রতি সেকেন্ডে ততটা করে নিবে। মানে এই লাইন থেকে 25,000 নিবে, এই লাইন থেকে 25,000, এখান থেকে 25, এখান থেকে 25, এখান থেকে 25। তাহলে ফ্রেমে যখন এরকম প্রত্যেক লাইন থেকে 25,000 করে নিবে, বাই ডিফল্ট প্রথম যে ইনফরমেশন সেখান থেকে অ্যাকচুয়ালি 50,000ই নিয়ে নিচ্ছে। কথা বুঝতে পারছেন? এই কারণে খেয়াল করে দেখেন, প্রথম যে ইনফরমেশনটা আছে সেটা দুইটা আছে, হলুদ একটা কারণ এর লাইন একটা, এই কালার যেটা সেটা ওর লাইন একটা, এই কালার যেটা সেটা ওর লাইন একটা, কিন্তু প্রথম যেটা সেখান থেকে কিন্তু দুইটা ইনফরমেশন। এইভাবে আমাদেরকে সেম রেট বানাইতে হবে, কারণ আলাদা আলাদা রেট কখনোই আসলে সেম ইনফরমেশন নিতে পারবে না। কথা বুঝতে পারছেন? এই বুঝতে পারছি। ইনপুট বিট রেট এখনো সেমই হবে। কিরকম? আমরা জানি টিডিএম এ সব যোগ করে দিতে হয়, তো যোগ করেন, 25 25 50 75 125, এই যে 125 kbps। তো আমি যদি এইটা কল্পনা না করে এদের যোগ করতাম তাও তো 125ই হতো, সেটা কিন্তু 125ই আছে। এইটার কথা বলছিলাম যে সেম করে নিতে হবে। কিছু ক্ষেত্রে এই উপায় থাকে না, সেটাকে বলে পালস স্টাফিং। কিরকম উপায় থাকে না? 46 আছে, একে কিভাবে আমি এরকম দুইটা বা তিনটা ভাঙায় 25 মিলাবো? কথা বলছেন? এখানে যেমন 50কে ভাঙায় দুইটা বানানো গেছে, কিন্তু 46কে তো আরো 50 এরকম বানানো যাচ্ছে না। তো এখানে কি করা হয়, পালস স্টাফিং এর মাধ্যমে কোন একটা কেবিপিএস কে বাড়াই ফেলা যায়। মানে 46 kbps ছিল, এই পালস স্টাফিং এর মাধ্যমে 50 বানাই ফেলছে, এখন আমাকে এই যে অতিরিক্ত দিয়ে 150 kbps যাবে। তো যদি নর্মালি এরকম বলে দেয় তখন আমরা করব, আর যদি না বলে দেখি এরকম র্যান্ডম, তখন আমরা নিজেরাই আসলে এরকম বলে দেবো আর এই কথাটা লিখে দিব পরীক্ষার খাতায়। যদিও এরকম টাইপের ম্যাথ এখন পর্যন্ত আসে নাই, বাট অবশ্যই দেখে রাখবেন। তাহলে এই কনসেপ্টটা কি বুঝতে পারছেন? এই যে এখানে যেমন দেখেন, বুঝতে পারছি। এরা 40, তো 40কে যদি ভাঙায় 120 বানাতে যায় তাহলে প্রত্যেককে দুইটা দুইটা করে অনেক লাইন বেড়ে যাবে না? এ দুইটা হয়ে যেত, এ দুইটা, এ দুইটা, তাহলে 6টা হয়ে যেত। কিন্তু এই দুইটাকে কম্বাইন করে যদি একটা বানাই ফেলি তাহলে আমাদের লাইন কম হলো, আবার সবারটা মিলে গেল। মানে যেভাবে হোক মিলাই নিতে হবে, সহজ কথা। লাইন যত কম হয় ততই ভালো, কিন্তু ইনপুটের যে ডাটা রেট আছে বা বিট রেট আছে সেটা মিলতে হবে সব চ্যানেলের। চ্যানেল একটা বানাই ফেলি অথবা বাড়াই ফেলি, যাই করি না কেন ইনপুটের সবার বিট রেট সেম হইতে হবে। কথা বুঝছেন? জি। ওকে, আচ্ছা, এই টাইপের যদি আরো কোনো ম্যাথ ওই রকম ভাবে পাই সেটা নিয়ে আমি আলোচনা করব না। তবে যেগুলা বললাম এটা হচ্ছে ফ্রোজেনের বই আর কি, এখানকার সম্ভবত 6 অধ্যায় বা টিডিএম এর যে অধ্যায়টা আছে ওইখানকার এক্সাম্পল গুলা করবেন, তাইলেই হবে ইনশাল্লাহ। আর বিগত সালের যে কোশ্চেন টোশ্চেন গুলো আছে ওইগুলা করেন, প্রবলেম থাকলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার আলোচনা করবো। তাহলে আজকে এই পর্যন্তই।